চরমোনাইয়ের রাজনীতির ভেতরে এখন প্রকাশ্য নয় কিন্তু ভয়াবহ এক অভ্যন্তরীণ অগ্নিকাণ্ড চলমান। নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে দলটির মজলিসে শুরা কার্যত দুটি শিবিরে ভাগ হয়ে গেছে। প্রথম শিবিরটি হলো বাস্তববাদী অংশ, যারা রাজনীতির অঙ্ক বোঝে। তারা জানে এককভাবে নির্বাচনে নামলে জামানত রক্ষা করাই কঠিন হবে, তাই তারা জামাত ইসলামীর সঙ্গে সমঝোতা ও জোটের পক্ষে। অন্যদিকে রয়েছে জোট বিরোধী অংশ, যাদের অবস্থান মূলত জামাত বিদ্বেষ কেন্দ্রিক। তাদের বক্তব্য ৪৫টি আসন যথেষ্ট নয়, চরমোনাই আরও বেশি চাইবে। কিন্তু নাটকের সবচেয়ে সংবেদনশীল অধ্যায়টি শুরু হয় পীর সাহেবের ভেতরেই। দুই প্রভাবশালী ভাইয়ের অবস্থান একেবারেই বিপরীত। ঘটনাটি মজলিসে শুরার বৈঠক শেষে চরমোনাই আমির সৈয়দ রেজাউল করিম মামুনুল হকের সঙ্গে সাক্ষাৎ করে আশ্বাস দেন এই যে জোট ভাঙার প্রশ্নই আসে না, তারা পাশে আছেন। কিন্তু রাত বাড়তেই দৃশ্যপট বদলে যায়। পরিবারের আরেক ভাই সৈয়দ ফয়জুল করিম, যাকে দলের প্রকৃত ডিসিশন মেকার বলা হয়, সরাসরি জানিয়ে দেন জামাত সব সত্য না মানলে কোনো জোট হবে না। সত্যগুলো কি? তাদের দাবি ভবিষ্যৎ সরকারে হয় প্রধানমন্ত্রী পদ দিতে হবে, না হয় রাষ্ট্রপতি পদ। শুধু তাই নয়, জামাতের একাধিক হেভিওয়েট নেতার আসনও তারা নিজেদের দখলে চায়, সঙ্গে কমপক্ষে ৬০ থেকে ৬৫টি আসনের নিশ্চয়তা। জামাত প্রস্তাব দিয়েছিল ৪৫টি আসনের। এখানেই দ্বন্দ্ব স্পষ্ট। এক ভাই রাজি, অন্য ভাই অনর। এই পারিবারিক দ্বন্দ্ব আর ব্যক্তিগত ইগোই আজ ইসলামী ঐক্যের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অনেকে বলছে জামাত নাকি ছাড় দেয়নি, কিন্তু বাস্তবতা ভিন্ন। জামাত চরমোনাইকে ৪৫টি নিশ্চিত আসনের পাশাপাশি আরও ২৫টি আসন দিয়েছিল উন্মুক্ত হিসেবে, অর্থাৎ সেখানে দুই পক্ষই প্রার্থী দিতে পারবে। জনগণ যাকে চাইবে তাকেই নির্বাচিত করবে। মোট কথা, চরমোনাই প্রায় ৭০টি আসনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাচ্ছিল। যে দল টানা ৩টি নির্বাচনে একটি আসনও পায়নি, তাদের জন্য ৭০টি আসনের লড়াইয়ের সুযোগ কি কম? সমস্যা হলো চরমোনাই এই উন্মুক্ত আসন মানতে চায়নি, কারণ তারা জানে জামাতের প্রার্থী থাকলে সেখানে তাদের জামানত বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কা প্রবল। জনপ্রিয়তায় তারা জামাতের ধারের কাছেও নেই। তারা চাইছিল মাঠ পুরো ফাঁকা থাকবে, ভোট হবে জামাতের, কর্মী হবে জামাতের, কিন্তু এমপি হবে হাত পাখা। জামাত বলেছিল নিজের যোগ্যতায় অন্তত কিছু আসনে জিতে দেখান, কিন্তু সেই চ্যালেঞ্জ নেওয়ার সাহস তারা দেখাতে পারেনি। জোট ভেঙে যাওয়ার মূল কারণ আসলে আগাম ক্ষমতার ভাগ বাটোয়ারা। পীর পরিবারের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে, ভোটের আগেই ঠিক করে দিতে হবে কোন মন্ত্রণালয় তারা পাবে। নির্বাচন হয়নি, সরকারও হয়নি, অথচ এখনই প্রধানমন্ত্রী মন্ত্রিত্বের সাইন চাই। এটাকেই তো বলা হয় গাছে কাঁঠাল গোফে তেল। নীতিগত কারণে জামাত এই অনৈতিক প্রস্তাবে রাজি হয়নি। তাদের অবস্থান পরিষ্কার, আগে নির্বাচন, পরে জনগণের রায়, তারপর আলোচনা। কিন্তু ফয়জুল করিম ছিলেন একেবারেই অনড়। সত্য না মানলে জোট নয়। আর তখনই দেওয়া হলো ভয়ঙ্কর ফতোয়া, জামাত মুনাফিক। যুক্তিটা আজব। আমার সব অযৌক্তিক দাবি মানলে তুমি মুমিন, আর না মানলে মুনাফিক। ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের এর চেয়ে নগ্ন উদাহরণ আর কি হতে পারে? এই আচরণ নতুন নয়। ইতিহাস বলছে ২০০১ সালেও একই দৃশ্য দেখা গেছে। তখন জামাত বিএনপি জোটের আগে চরমোনাইকে বড় ইসলামী জোটে ডাকা হয়েছিল। তারা এসে দাবি করেছিল ১০০টিরও বেশি আসন ও প্রধানমন্ত্রিত্ব। ফলাফল কি হয়েছিল? জোট হয়নি। জামাত সরকারে গেল, ১৭টি আসন পেল, মন্ত্রীও হলো। আর চরমোনাই ৩০০ আসনেও প্রার্থী দিয়ে শূন্য হাতে ফিরল, ভোট পেল ১%-ও কম। ২৫ বছর পেরিয়ে গেছে, মানসিকতায় কোনো পরিবর্তন আসেনি। সেই একই অতিরঞ্জিত দাবি, সেই একই জেদ, আর পরিণতিও সম্ভবত আগের মতোই হবে। আরেকটি উদ্বেগের জায়গা হলো খেলাফত মজলিস ও মামুনুল হক। ঐক্যের সাথে জামাত ঢাকা ১৩ আসনে তাদের জনপ্রিয় প্রার্থীকে সরিয়ে দিয়েছে। এটাই ত্যাগের রাজনীতি। কিন্তু আশঙ্কা করা হচ্ছে চরমোনাই তাকে ভুল পথে নিতে চেষ্টা করছে। যদি তিনি বিভ্রান্ত হন, ক্ষতিটা হবে পুরো ইসলামী আন্দোলনের। তবে জামাত আশাবাদী, মামুনুল হক একজন বিচক্ষণ নেতা। এখন পর্যন্ত তার আচরণে কোনো বৈরিতা নেই। তিনি যদি এই ত্যাগের মূল্য দেন, তবে ইসলামী শক্তির বিজয় কেউ ঠেকাতে পারবে না। চরমোনাই না থাকলেও জামাত একা নয়, তাদের আছে জনগণ। জোট ভেঙে যাওয়ায় জামাতের সামনে এখন বিশাল সুযোগ তৈরি হয়েছে। তারা প্রায় ২৫০টি আসনে এককভাবে প্রস্তুতি নিচ্ছে। এতদিন জোটের খাতিরে অনেক যোগ্য প্রার্থীকে বসিয়ে রাখা হয়েছিল, এবার সেই বাধা নেই। জনগণও সেটাই চাইছিল, নিজেদের পছন্দের প্রতীক দাঁড়িপাল্লা। এখন প্রায় ২২০ আসনে সেই প্রতীক থাকবে ব্যালটে। বিশ্লেষকদের মতে, যদি জামাত এই আসনগুলোতে পূর্ণ শক্তি প্রয়োগ করে, তবে একাই ১০০ থেকে ১২০টি আসন জিতে নেওয়া অসম্ভব নয়। এটি হবে এক ঐতিহাসিক ব্যালট বিপ্লব। যারা পদ আর ক্ষমতার লোভে ঐক্যের পিঠে ছুরি মেরেছে আর পরে অন্যকে মুনাফিক বলেছে, জনগণ তাদের চিনে ফেলেছে। ১২ই ফেব্রুয়ারি সবকিছুর জবাব দেবে। তখনই প্রমাণ হবে কার মুখে দিন আর অন্তরে দুনিয়া লালন করে, আর কারা সত্যিকারের দেশ ও আদর্শের পক্ষে দাঁড়ায়।
দর্শক, আপনাদের মতামত জানান কমেন্টে, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।